আর্থিক খাত সব, যেখানে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ক্যাপিটাল মার্কেট মানুষ সব। আমি মোটামুটি দায়িত্ব নেওয়ার পরে এর আগে বাংলাদেশ ব্যাংকের কথা অনেকে বলেছেন, বাংলাদেশ ব্যাংকে নাই কেন, বাংলাদেশ ব্যাংকে 2009 আমি ছেড়েছি। সেই সময় কাকতালীয় ভাবেও বিভিন্ন নিউজ পেপার লেখে এই খেলাপি ঋণ ছিল 18,000 কোটি টাকা, এখন দাঁড়িয়েছে 1.5 লক্ষ কোটি টাকা, IMF বলছে 2.5 লক্ষ কোটি টাকা। এখন 18,000 কোটি টাকা থেকে যদি বেড়ে যায়, সেটা কারা কি করেছে সেটা অনেকেই জানেন, সারা জানি। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত প্রকাশিত হয়েছে যেটা আপনার বাড়িতে কল্পনা করতে পারবেন না। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি আছেন, আমার ছাত্র ছিল, সে IMF ছিল বহুদিন। আমার মনে হয় আমি পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, সেটা বহুদিন গিয়েছে। এইরকম ফাইন্যান্স সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখে না। এবং সেখান থেকে আমাদের বেরিয়ে আসে। তবে আমি আশাবাদী, আমি যেটা মুজিব সাহেবের থিওরি অফ অ্যাসিমেট্রিক্যাল সে বলেছেন, কি বাংলাটা আমি জানি না, এই অ্যাসিমেট্রিগুলো করতে সিমেট্রি করা যাবে না, এটা আমি প্র্যাকটিক্যালি মনে করি। সামগ্রের সামনে আনমেট্রিক করে কিছুটা ইকুয়ালিটি বলতে আপনি আমি আমায় থাকবে বেটে মানুষ সমান করে দেবে, বেটে মানুষ মোটা চেপে লুপ্ত করে দেবে, সেটা সম্ভব। যারটা পাওয়া থাকে ওটার মধ্যে কিছুটা কি বলে নন লিনিয়ার থাকবে, এটা একবার সবসময়। যেমন ক্লাসে এক্সাম্পল জোসেফ স্ট্রিকলিনের যে সেলসম্যান ইউজ করেন, তাই না? আপনি যখন ইউজ করেন দেখবেন জীবনও জানতে পারবেন না, যতই সিভিল সব কিছু অ্যাসিমেট্রি থাকে। আমি তবে এটা কিছু না। তো আমি মুজিব সাহেবের ব্যাপারে একটু আমরা ফ্রাস্ট্রেটেড, আমরা অত্যন্ত ফ্রাস্ট্রেটেড হলো কারণ আমরা দেশের লোকজন সৃজনশীলতা আছে, যে কর্মদক্ষতা আছে, সেটা আনপ্যারালাল। আমি বলেছি দেবেন্দ্র গান্ধী নিয়ে কিসিঞ্জার বলেছিল বটমলেস বাস্কেট। তারপর রিচার্ড নেশনস এবং তারা একটা বই লিখেছিল বাংলাদেশের টেস্ট কেস পরীক্ষামূলক, এটা টিকে থাকতে পারে পৃথিবীর সঙ্গে। আমরা তো মূলত আমরা গ্রহণ করছি, তাই না? আমরা তো এখন আসছি যে সাথে দুইটা ইন্ডিকেটর আপনার কথা ঠিক আছে, ইন্ডিকেটর ঠিক উন্নয়নশীল দিকে যাচ্ছি, এমন অতএব এটা কম অর্জন না। আমি মনে করি ধারাবাহিকভাবে সব সরকারই এটার পিছনে কন্ট্রিবিউট করে। কেউ যদি বলে আমার সময় করেছি বা অন্যরা করে নাই, এইগুলো এটা করেছে। ভুল ত্রুটি অনেকের আছে, কিন্তু এই অর্ডারের জন্য আমি মনে করি যে সবচেয়ে বেশি আমাদের বাহাদুরির প্রাপ্য কৃষক জনতা এবং ছাত্র এবং সাধারণ মানুষ। একটা এক্সাম্পল, যেমন 7.5 কোটি লোক যখন ছিল বাংলাদেশ, এখন 17 কোটি খাবার দাবারের বাহান দাবার এই সাথে প্রবলেম হয় নাই। এটা কাদের কন্ট্রিবিউশন? আমাদের কৃষক এবং আমি অনেক সময় বলি থাকি, আমি কাজ করি, সবচেয়ে বড় কন্ট্রিবিউশন যদি থাকে আমাদের এগ্রিকালচার সায়েন্টিস্ট, ফার্মার। ডিম যদি মাঝে মাঝে এদিক সেদিক হচ্ছে, উৎপাদন তো 4.5 থেকে 5 কোটি ডিম লাগে। এরকম থেকে আসছে তাদের উৎপাদন হয়েছে, খাবার দাবার কোথেকে আসছে? আমাদের কিছুটা ডেফিসিট থাকে, কম আমরা উৎপাদন করে তো বেশিরভাগ তারা উৎপাদন করছে। তারপর আমাদের ইন্ডাস্ট্রিগুলো দেখে কারা আছে নেট আর্নার আমাদের প্রবাসী গার্মেন্ট আমরা বলি, কিন্তু যখন আপনি ব্যাংকে গেছে তখন সেটা নেট আর্নিং তারা না, অর্থাৎ আসলে তারাই কন্ট্রিবিউট করেছে। এদের কন্ট্রিবিউশনগুলো আমরা বলে যাচ্ছি। আমাদের যেটা হয়েছে উন্নয়নটা এটা ভুল সবসময় গ্রোথ প্রবৃত্তি বাড়তে থাকবে। আর আমিও অনেকটা ক্ষেত্রে দায়ী, গভর্নর থেকে আমি সামষ্টিক অর্থনীতি দেখাতাম, রিজার্ভ বাড়ছে, ইনফ্লেশন কম, এক্সপোর্ট বাড়ছে, নিচের দিকে এটা ছুঁয়ে পড়ছে কিনা সেটা অবশ্য আমার দায়িত্ব তেমন ছিল না, আমি দেখাতাম পাচ্ছি। কিন্তু এটা কিন্তু যারা পলিসি মেকার তাদের দায়িত্ব ছিল দেখা, সবাই পেয়েছে ফ্রুটস অফ ডেভেলপমেন্ট পার মিলিয়ন নিচের দিকে নামে, সেইটাই হলো সবচেয়ে বড়।
যাক, সেটা আমাদের উন্নয়নের কৌশলটা চেঞ্জ করতে হবে। খালি গ্রোথ গ্রোথ করি। পাকিস্তান আমরা গ্রোথ হিসেবে আমরা বলছি স্ট্র্যাটেজি অফ ইকোনমিক প্ল্যান মাহমুদুল হক সাহেব, যিনি ইউএনডিপি এইচডি, উনি কিন্তু প্রথম বলতেন গ্রোথ ফার্স্ট, ডিস্ট্রিবিউশন লেট। আমরা সেটা বলতে গ্রোথ ফার্স্ট, কেকটাকে বড় করো, তারপরে আস্তে আস্তে কাট। এই কাটার দিনই আসে না, এটা যত বড় হচ্ছে আমাদের নীতি নির্ধারকরা ব্যবসাটা কেটে কেটে চলে গেছে। আপনারা চেষ্টা রেখেছে কেক বড়ই হতে থাকবে, কাটার কোনো সময় হবে না, দেবেন সেটা। এখন কেক কাটার সবচেয়ে বড় উত্তম পন্থা হলো পিপুলস পার্টিসিপেশন। কেক কাটার সময় সবাইকে একসাথে দেবে। এখন যদি এগুলোকে কেক দিয়ে দেন একটা বড়, সে খুবই চিন্তা করে আমি আর হাত খাবো, একটু বড় করে কেকটা কাটি, আপনার জন্য রেখে দিচ্ছে। তারপরে আপনার কেকটা দিলে কাটার সময় কিন্তু কাটার পরে দিতে পারবেন না, তখন খেতে পারে আমি দিতে পারবো না, ভালো করে কাটি, ডিস্ট্রিবিউশন জিনিস আমরা দেখি। যাক, সংক্ষেপে যেটা ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা আছে, একবারে হতাশ করার কিছু নাই। আমি আশ্বাস দিতে চাইলে রিভাইভ করতে পারছি। মোটামুটি খুব খারাপ এসে আসে না। 3 মাস 4 মাস করতে যথেষ্ট হয়ে গেল। বিশ্ব মূল্যস্ফীতির ব্যাপারটা চাইলে, কিন্তু মূল্যস্ফীতির অনেকগুলো ফ্যাক্টর আছে। শুধু ডিমান্ড সাইড মানুষের পলিসিদের বাড়ি করবো সেটা না, সাপ্লাই সাইডে আবার একটা প্রবলেম আছে কি, উৎপাদন থেকে আপনি কারণ বাজার যখন আসবেন 16 থেকে 17টা লোকের দল, সুতরাং মহাস্থানগড় থেকে আপনি আনলেন, এখানে সেখানে চাঁদা, গোবরগঞ্জ আরেকটা চাঁদা, আরেক জায়গায় ঘুরে ঘুরে কারণ বাজার যখন আছে ফুটপাথটা 3-4 ভাগে ভাগ করা। এই ফুটপাথে ভেজিটেবল আসবে, ওরা চাঁদা থাকে, এবং চাতাল যদি ভাগ হয় 4 বার বদলা। ট্রাকে আসলো মাল, ওখানে একজন ট্রাকের মাল 5 লক্ষ টাকা, আরেকজন 6 লক্ষ টাকা কিনে নিল। প্রিজার্ভটিভ পেমেন্ট কিন্তু হচ্ছে না, 1 লক্ষ টাকা দাঁড়িয়ে বানিয়ে ফেলে। তারপরে আরেক ভোর রাত্রে আরেকজন করে এটার দাম 7 লক্ষ টাকা। 10 টাকার দেব, 20 টাকা 40 টাকা, আপনি কেটেন 60 টাকা। এইখানে মধ্যসত্ত্বভোগী যারা আছে, হ্যাঁ মিডলম্যানের দরকার আছে, কিন্তু মিডলম্যানকে এলিমিনেট করতে পারবে না, প্রয়োজন আছে। কিন্তু কিছু কিছু মিডলম্যান আছে যারা এক্সটর্শন, তারা কোনো কাজই করে না। একজন মিডলম্যান তো কিনে চুরি করে ট্রাকে ওরা, ঠিক আছে, ট্রাকে করে ঢাকায়, তারও কন্ট্রিবিউশন। কিন্তু ফুটপাথে দাঁড়িয়ে পাড়ার মাস্তানা এসে তারা চাঁদা দেবে, আপনি কীভাবে কন্ট্রোল করবেন? আমি সাধারণত বলি রাজনীতিতে সমঝোতা একটু ডিফিকাল্ট, কিন্তু চাঁদাবাজিতে সমঝোতাটা খুবই সহজ। মানে সবাই মিলেমিশে চাঁদাবাজি করে, আপনারা টের করেন। একে রিপ্লেস করতে যান, আমি ডিলার কিছু রিপ্লেস করতে চেয়েছিলাম, ডিসিরা বলছেন ওনাদের রিপ্লেস করলে আরেক দল আসবে, তারা একই চাঁদা দেবে, তাদের সাথে আমার না, তাদের সাথে আনতে পারবে না। এখানে সরাসরি রাজনীতি, এটাই যে ইকোনমিক সলিউশন, এখানে রাজনৈতিক বন্দোবস্তটা রাজনীতি সেট করতে হবে। যা এর মধ্যেই কিন্তু আমরা ক্ষেত্রে কিছুটা ব্যাংকিং সেক্টর মোটামুটি কিছুটা শৃঙ্খলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাংক ব্যবস্থা, ক্যাপিটাল মার্কেটও বিশেষ করে নজর দিচ্ছি। ক্যাপিটাল মার্কেটে কথাবার্তা আছে, শেয়ার প্রাইস কমে গেছে, মানে শেয়ার প্রাইস কমবে না কেন? জেড ক্যাটাগরি শেয়ার আপনি ট্রানজেকশন করতে দেখেন, হঠাৎ করে জেড ক্যাটাগরিটা এটা বন্ধ করে শেয়ার প্রাইস কমে গেল, চেয়ারম্যানের পদত্যাগ চায়। আমাকেও ইমিডিয়েটলি বলছে যে উনি কি করছেন, কারেকশন করতে গেলে কিছুটা ব্যথার সহিত ব্যথা। তবে আমি বলছিলাম লং টার্ম মোটামুটি আমরা দিচ্ছি, ক্যাপিটাল ট্যাক্স কমিয়ে দিয়েছি। তারপর আমরা আইসিএবিতে আমরা 3,000 কোটি টাকা দিলাম অনেক ওদের কাছে দিতে হবে, ঠিক আছে, মিউচুয়াল ফান্ডটা চেষ্টা করা হচ্ছে। ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা যেটা রিফর্ম করার চেষ্টা করছি আমরা, এবং করবো। একটা জিনিস আমরা চেষ্টা করছি, চেয়ারম্যান সাহেব আছেন, যদিও তাদের কষ্ট আছে, যে পলিসি আর ইমপ্লিমেন্টেশন আলাদা করে দেবো। ট্যাক্স পলিসি আর ট্যাক্স যারা আদায় করে তারা আলাদা থাকবে। কমিশনের ট্যাক্স ইম্পোজ করে তার কাছে যাবেন, সে আবার বলবে দিতে হবে না দিতে হবে। এমনি জজ আর সেগুলো একই হয়,
মাসে 18,000 কোটি টাকা সরকার থেকে দেওয়া হয়েছে। কতগুলো চেক অনার করা, এটা জানেন আমার ফাইন্যান্সিয়াল স্যার আপনাদের আমাকে 18,000 কোটি টাকা দিতে হবে, কেন এক্স ব্যাংকের চেক ফেরত আসবে, সেটা তো বাংলাদেশ ব্যাংক বলছে আমরা ফেরত দিতে পারবো না, এটা একটা অনার দিচ্ছে। এই করে করে আমি তো আমাদের একটা থামাও আর সরকার খালি করে দেবে না। তো এইগুলো কিন্তু বাস্তব জিনিস। আপনার এখনো অবশ্য আমি জানি কিছু কিছু ব্যাংকের আছে বলবে আমার এফডিআর চালু হচ্ছে না, দিচ্ছে না, 1 লক্ষ টাকা থেকে 20,000 টাকা দেয়। আমরা বলছি আমাদের ব্যাংকের গভর্নমেন্টকে বলছি কিছু টাকা দাও, বলে আমি দিয়েছি 1,000 কোটি টাকা কয়েকদিন আগে, এক ব্যাংকে কালকে স্যার মাত্র 500 কোটি টাকা দিয়েছে। আমি বলি মাত্র 500 কোটি টাকা, 500 টাকা দিতে হবে কেন আপনাকে? ডিপোজিটের টাকা আছে না, স্যার কোথায় টাকা? এখন আর বলতে কোথায় টাকা? চিন্তা করেন কিরকম ব্যাংকগুলোকে আমরা নিঃশেষ করলাম। এখন এইগুলির রেসপন্সিবল আমরা নিয়েছি, ডোনারদের বলতে আমরা দেবো, এবং ডোনারের আমি তো 6-7 দিন ওয়ার্ল্ড ব্যাংকে একজনের সাথে কথাবার্তা বলে এসেছি। প্রথমে আমাদের কমিটমেন্ট ছিল অল লোন উইল বি পেড, অনেক টাকা দেবো। আমি আইএমএফ থেকে 3 মিলিয়ন চেয়েছি, একবার সর্বনিম্ন করলে 6-7 মিলিয়ন চেয়েছি। ওরা দে হ্যাভ এ ভেরি পজিটিভ, আমাকে গালিগালাজ শুনতে হয়, এই প্রশ্ন অনেক বেশি জবাব দিতে হচ্ছে, কঠিন শর্ত, কঠিন বলবো না, মোটামুটি শর্ত রিজনেবল করা হচ্ছে, এইগুলো করবো অ্যান্ড উই আর গেটিং। সো এটা একেবারে হতাশ হয়ে যাচ্ছে বাংলাদেশের আর এগুলো না, এটার কোনো কারণ নেই। ব্যবসায়ের একটু হয়, তাতে অনেক রকম সুবিধা অসুবিধা আছে, সেটা উই আর ট্রাইং টু অ্যাড্রেস। আমি অনেক সময় একটু ফ্রাস্ট্রেশন এসে বলি মূল্যস্ফীতি কমছে না কেন? আমি বলবো না, আজকেও প্রধান উপদেষ্টা আমাকে একটা এসে বললেন দেখো তো মূল্যস্ফীতি কমছে না। আমি বলি মূল্যস্ফীতি আমি কমবে, ট্যাক্স কমে দিই, পেঁয়াজের উপর 0 ট্যাক্স, আলুর উপর 0 ট্যাক্স, সুদের উপর ট্যাক্স করতে করতে পরে আলটিমেটলি আমি যদি কদিন পরে আমি মনে করি কদিন আপনি বেতনই পাবেন না যদি সব দিয়ে দিই আমি ট্যাক্স সেগুলো রাজস্ব আদায় যদি না হয়, তবু ডানি এবং আমার আবার সয়াবিন বোধহয় আবার দিতে হবে 100 এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। আপনার বাইরে থেকে সাংবাদিক বিষয় কেন কমছে না, ডিমের দাম কমছে না, আরেকবার ডিমের দাম আমি বলছিলাম ডিম তো ব্যবসায়ী করে, তখন ওনারা ডিম পারেন না কেন, ওনারা ডিম পারেন জার্নালিজম, এগুলি কিন্তু সাংবাদিকতা না। এটা আমার উদ্দেশ্য ছিল যে ডিম তো এমন জিনিস না ফট করে বানিয়ে দেবে, সময় লাগবে। 4.5 কোটি ডিম লাগায় তখন 3 কোটি। আমরা ইম্পোর্টের জন্য বললাম এসে কত ভারত থেকে আমি বললাম, মানে থাইল্যান্ড থেকে ডিম আমি খেতে পারি একটা থেকে 50 টাকা, ওগুলি আবার বাস্তবতা একটা আনলাম, সেটাও আর সেটাও এনাফ ছিল না। এই বার্তার দ্বারা নেই তারা, মানে এগুলো বাস্তব ব্যাপার আছে। তবে মোদ্দা কথা হলো যেটা দেবপ্রদীপ মেনশন করেছে, ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই একই ধ্বংসের দ্বার প্রতিষ্ঠান। আমি নাম নাই বললাম, প্রতিষ্ঠান আমরা বুঝতে পারবেন, বিষয়টা সরকারি প্রতিষ্ঠান, স্টেট ওন এন্টারপ্রাইজেস, গভর্নেন্স ছিল না, জবাবদিহিতা ছিল না। রাত 9টার মধ্যে যদি সংসদ বসে থেকে সই করার জন্য যিনি বলবেন আর রাতার দিকে একটা ডিরেকশন আসবে, আমি সই করে দেবো, সেটা আমি নাই বলে কে বসে থাকতেন রাত 9টা 10টা। সেই রকম প্রধান হলে তো ইনস্টিটিউশন এই অবস্থা হবে। আর এইটা একটা দিক হলো তথ্যটার ব্যাপারে তো আমি তো এগুলো ফেস করছি। আইএমএফ তোমার তথ্য ঠিক রাখে। গত পরশুদিন ফাইন্যান্স সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি বসেছে, একটা ব্যাপার আছে তথ্যের ব্যাপারে, হাউ টু রিকনসাইল। তোমরা তাদের দায়িত্ব আমাকে তোমরা বসে ঠিক করো এই তথ্যের কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে, ফ্লো হয় না, তথ্যগুলো সঠিক হয় না, যদিও এই দায়িত্ব নিয়ে দিয়েছে মধ্যে, কিন্তু সেখানে সরকারের বিশেষ করে ফাইন্যান্স ডিভিশন একটা বিশেষ রোল আছে, কারণ এইগুলো আলটিমেটলি কিন্তু আমাদের জব দিয়ে তোমার ইনফ্লেশন কেন, তোমার ডেফিসিট কেন, এরিয়ার কত হয়েছে, এনার্জি প্রাইসিং ডিসক্রিপেন্সি কেন, এইগুলো। অর্থাৎ এই যে তথ্যের প্রবাহটা ঠিক না, কোয়ালিটি এবং পিরিয়ডিসিটি অবস্থা। এই যে কি হাউস হোল্ড এক্সপিরিয়েন্স সার্ভে হয়েছে 4 না 5 বছর পর রেজাল্ট পেলে কি লাগবে? এই 4-5 বছর সমস্ত ইন্ডিকেটর সব চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তথ্য একটা ইনস্টিটিউশনের একটা ব্যাপার।
একটা ক্লাসিক এক্সাম্পল। বহু নিয়ম হয়েছে, এখন ডিজি বলছে আমার সময় তো হয় নাই, আপনার সময় হয় না, কিন্তু আপনার প্রেডিসিডার তো করেছে, আপনি একটা ও একজন আসতে থাকবে আমার সময় না, প্রত্যেকে একটা করাপশন করবে আর মহানন্দে চলে যাবে, বাড়ি থেকে বসে থাকবে। আর তো এই করে করে কিন্তু আমাদের অর্থের অপচয় হয়েছে। অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে যেগুলো করে ফিজিবিলিটি হয়, রেট অফ ইন্টারেস্ট হয়, আর কিছু কিছু তো কর অবকাশ দেওয়া হয়, সেটা নাই বললাম জানেন, এগুলো আপনারা বাইরে যাচ্ছে বুঝতে পারবেন না। এই যে আদানির ব্যাপারে তো করে দেওয়া হয় না, কত 4,000 না 5,000 কোটি টাকা, সেইটা একটা ডিল হলো, আপনি ট্যাক্স দেবেন, ভ্যাট দেবেন, আর এবার 1,000 কোটি টাকার প্রজেক্ট করে ট্যাক্স দেবেন। এখন তো ডিফিকাল্ট হচ্ছে, অবস্থা বন্ধ করে দিচ্ছে। 15 বোধ হয় 100 মিলিয়ন ডলার দাম আমাদেরকে বোঝানো হলো, তো ওরা পাওয়া টাকাটা আমরা দেবো, কিন্তু আমরা সময় আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ফার্টিলাইজারের বিল আমি যখন দেখি 135 মিলিয়ন ডলার দাম হয় না একটা সংস্থা, ওরা বলবে আরো কিন্তু ফার্টিলাইজার প্রাইভেট সেক্টর জিটিজি হয়, দেখো ওরা বলে আমরা দেবই না, তারা করে করে আজকে 20 মিলিয়ন 40 মিলিয়ন করে ওটা সত্যি। এখন আবার আরো নাকি বলছে 55 মিলিয়ন ডিউ। এই যে ফরেন রিজার্ভটা কমে গেছে, সে হয়েছে এটা কৃতিত্ব বাংলাদেশ ব্যাংকের। 1 টাকাও ফরেন রিজার্ভ রেখে না খরচ করে 2.5 বিলিয়ন ডলার ছিল। আমি জানি অনেক ব্যাংকার আছে 2.5 বিলিয়ন ডলার ছিল এরিয়া, and governor has reduced it only to 400 million, 500 million. আমাকে বলেছে আমি 1 পয়সা বিক্রি করিনি রিজার্ভ থেকে। আগের গভর্নর সাহেব, ডিউ রেসপেক্ট, 42 মিলিয়ন থেকে 12 মিলিয়ন বিক্রি করে দিই। কিসের জন্য? ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জটাকে আর্টিফিশিয়ালি লো রাখার জন্য, একটু ক্রিপি ডেপ্রিসিয়েশন দিতে হতো। 82 টাকা থেকে 85 হঠাৎ 1,103 টাকা, তবু 12 মিলিয়ন বিক্রি করে দিই। বিশ্বাস করে দিই মহানন্দা আছেন কোথায় যায় না, বিক্রি হতে চলে যাবে। এই পলিসি লেগেছে, রং অনেকগুলো পলিসি যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। এগুলো কারেক্ট করতে একটু সময় লাগবে, তবে সুখের বিষয়ে আমরা সাপোর্ট পাচ্ছি মানুষের পলিসি যারা আছে। আমি বিশ্বের বাইরে মাল্টিলেটারাল বাইলেটারাল যারা আমাদেরকে মোটামুটি সহায়তা দেওয়ার আসছে, মোটামুটি সহায়তা আসছে, কিন্তু এটা ডিফিকাল্ট টাস্ক, সংস্কারটাও ডিফিকাল্ট। তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে দিতে পারি। ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো তো আমরা করবো একটা শর্ট রান, ওভারল্যাপ একটা মিড টার্ম, আর মিড টার্মের পরে লং টার্মটা করবে রাজনৈতিক সরকার। অতএব আমাদের ওই রকমই সে নাই, বিশেষ করে আমি আর্থিক বিরাট গ্র্যান্ডিওস একটা বিরাট কিছু সংস্কার করে ফেলবো, সেটা সম্ভব লাগবে, সময় লাগবে। এইগুলি যারা যারা সাহায্য যারা লেন্ডার আছে তারাও বুঝতে পারে, এবং প্রাইভেট সেক্টর যারা এফডিআই আনতে যায় তারাও বুঝতে পারে। তবে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার, নাহলে বাইরে থেকে টাকা পয়সা আসবে না। কারণ আপনি যদি না জানি আপনার ফরেন রেট কি হবে, মোটামুটি স্টেবল হয়ে আসছে, করে মোটামুটি 120 123 হয়েছে, কিন্তু অনেকে প্রেডিক্ট করতে 180 200 হয়ে যাবে, সেখান তো 400 হয়ে যাবে, ওরকম অনেকে ভয় পেয়েছিল। আশা করি সেই আর এটা আমাদের মধ্যে নেই। অতএব স্টেবিলাইজেশনটা কিছুটা আসছে, বাকিটুকু আসে যদি আমরা মেনটেন করতে পারি, তখন হয়তো আমরা হয়তো সার্বিকভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে আরেকটা সবচেয়ে বড় ধরনের টাকা পয়সা চলে গেছে। এই যে ব্যাংক থেকে টাকা পয়সা হয়ে গিয়েছে, বহু রকম আছে যারা টাকা পয়সা পাচার করেছে, তাদের ভিতরে আবার খুব গুড এক্সপার্টস আছে, টাকা পয়সা বুদ্ধি টুদ্ধি দেয়, তারাও কিন্তু ফাইন্যান্সিয়াল রিজার্ভ। এখন ওদেরকে কাউন্টার করতে হলে আমাদের দরকার, আমাদেরও ফাইন্যান্সিয়াল রিজার্ভ দরকার, আদায় সেটা চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক বাইরে থেকে আমাদের। আমি কথা বলছি
ইনস্ট্রুমেন্ট আছে, রেমিটেন্সের টাকা কীভাবে আপনার নিয়ে নেয়, অর্থাৎ এগুলো খুব কমপ্লিটলি সময় লেগেছে। আমাদের কিছু সময় লাগবে, তাও আমাদের একটা হলো ৫,০০০ টাকাটা আনতে সময় লাগবে, মার্কসের টাকা আনতে থাকে 18 বছর, এখন 18 বছর লাগার কথা না, কারণ আন্তর্জাতিক অনেক সে চুক্তি আছে, আমরা সহজে আমরা একটা মেসেজ দিচ্ছি ভবিষ্যতে কিন্তু টাকা পয়সার কথা পাচার করা যাবে না, ধরা পড়বে। তখন ধরা পড়ে নাই, তাদের বিচার রাখতে হবে। এবং একটা মেসেজের ভবিষ্যৎ জন্য যে কোনো সরকারি, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর হোক, টাকা পয়সা পাচার করতে পারবে না। এখন তো মহান এই শেষ করি, আমি পলিটিশিয়ান আমার কথা পছন্দ করি, আমরা যদি সংস্কারগুলি করছি সেগুলি আমরা একটা ফুটপ্রিন্ট রেখে দেবেন, যে অ্যাটলিস্ট সেই পদাঙ্কটা আপনারা অনুসরণ করেন। একটা কথা নেই যে ট্রাভেলার দের ইজ নো পাথ, when you walk it becomes a path, ultimately becomes a highway। গ্রামের মেট্রোপথ কিন্তু আস্তে আস্তে হাইওয়ে হয়, আর হাটের বলি ওটা, তাই না, হাওয়া দিয়ে হাঁটেন, আস্তে আস্তে করে ওটা ইউনিয়ন বসে রাস্তা। আমরা বলছি আমরা একটা রাস্তা দিয়ে গেলাম, এইটার মধ্যে হাঁটবে না, তখন ওরা আমরা কেন হাঁটবো? তখন আমি আগে করি হাঁটবো, যদি আমরা করে যাচ্ছি মানুষের ভালোর জন্য, তখন জনগণের কনভিন্স, তখন জনগণই আপনাদের চাপ দেবে টাকাটা করছেন। এবং তখন তো আপনার একটু সাবধান থাকবেন, জনগণ যদি আপনাদের চাপ দেয় তখন কিন্তু আপনার পরিত্রাণের কোনো উপায় নাই। তখন তো আপনাদের ভোটে যান, আবার ভোটে আবার আসতে চান, তো তারাই বলে এই জিনিসগুলো আপনারা করেছেন, আবার ব্যাগটা খেলা করছেন। সেরকম এজন্য আমরা একটু হাতে সময় লাগে দুইটা জিনিস কথাবার্তা করি, তারপরে একটু চিন্তা ভাবনা করে হুট করে করতে চাচ্ছি না। তবে একেবারে আমি বলি অপেক্ষা করেন, মূল্যস্ফীতি কমবে, 10 বছর অপেক্ষা করবে, সেটা তো বলছি না। কিছু অপেক্ষা করার ফ্যাক্টরগুলো আছে, আমরা চেষ্টা করছি আগের ভুল তুলে দিয়ে বিশ্বাস হয়, আমরা যেন ভবিষ্যতের জন্য ক্ষেত্র তৈরি করে দেয়। আর অনেক মানুষ আগ্রহ করে বাইরে থেকে নিচ্ছেন টাকা শোধ দেবেন কেন, কীভাবে, সেটা আমরা যথেষ্ট সে আমরা আগে অনেক ঋণ আসছে, হাই রেট অফ ইন্টারেস্ট ভেরি হাই। রিসেন্টলি আমাদের কাছে একজন বিরাট অফার করেছে, আমরা বলবো না এই ইন্টারেস্ট হবে কেন, যার নাম বলে একটা আন্তর্জাতিক সন্ধ্যা ওয়াশিংটন থাকলেই বলছে আপনার এত বিলিয়ন ডলার তোমাকে দেবো, এখানে আসার পর আমাদের রেট অফ ইন্টারেস্ট হাই, আমাদের ঠিক সহনীয় না, আমরা বলছি এটা প্রতি ভালো না। অতএব এইসব ব্যাপার আমি সহায় গেছি। তবে যেটা দরকার আপনাদের প্রতি নিজেদের প্রতি আরো ছাত্ররা আছে, প্লিজ তোমরা অনেকটা অনেক তো আমার ছাত্র এদের সাথে দেখাটা কম, আর আমি তো ঢাকা ইউনিভার্সিটি শুরু করেছি 1970 থেকে মাস্টার বসে। অতএব এই তাদের একটু সজাগ থাকে, সময় মতো যেন পয়েন্ট আউট করে। এই যে আমি বলি যে 15 বছর কেউ কিছু ছিল না, ওই সংস্থাগুলিতে পয়েন্ট আউট করার আমাদের ব্যাংকে কিন্তু খুব দক্ষ লোক ছিল না, গভর্নরকে বলা স্যার কি করছেন, এটা তো ঠিক করছেন না। এখন না আমরা চাপে করেছি, না করে উপায় ছিল না, না করে উপায় ছিল না। 15 বছর যারা আছে তাদের অনেক মাঝে মাঝে আমি একটু ফ্রাস্ট্রেটেড যে এরা ছিল বিভিন্ন দেশে কিছুই বলতে পারতো, হ্যাঁ চাকরিটা চলে যেতে পারতো, কিন্তু খুব ভালো সাহসী হলে চাকরি পাবো না। আমি তো 3টা সরকারি গভর্নর, একটা ব্যাংকটাকে দিয়েছেন দেখেছেন, ওরা সব ফেরস্তা ছিল তখন, কত কায়দা কানুন করে দেবো না দেখছি, স্টাডি করছি, বলে টলে বোঝানো হলে তুমি দেবেই না বোঝা ব্যাংক, আমাদের এখন বুঝতে পারছি আমি দেবো না ব্যাংক। বাট উই হ্যাভ টু এনগেজ উইথ দ্য পলিটিশিয়ান, না তো সহজে করা যাবে না, তবে সাহস থাকতে হবে, একটু দৃঢ় থাকতে হবে। আমি একটা ব্যাংক না করেছিলাম, নাম বলবো না, ব্যাংকের মন্ত্রী আমাকে বললেন যে গভর্নর সাহেব না করে দিলেন, চিন্তা নেই আইন করে আরো, আইন করার ভাট থামান আইন করার প্রধানমন্ত্রী সেগুলি করে ফেলবে, তো দেখা যাচ্ছে আমি না করতাম, না করে দিয়েছি। উনি বলে যে না করেছে না, তো আমার তো চাকরি চলে যায়, চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছে। অতএব সাহসকে সমর্থন করলে সময় মতো যদি বিষয়গুলো আমাদের আর লাস্ট
শেষ করি যে আমরা ক্রাইসিস আসি, তবে আমরা কিন্তু ফাইন্যান্সিয়ালি যে মানে স্টেজ 3 বলে দেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ধারে কাছে না। আমরা 2007-08 একটা হয়েছিল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, আমি তো ছিলাম, এটা বিরাট ব্যাপার ছিল, তাই না? ওখানে সুনামি আসছিল, আমাদের রিপল আসছে, একটু ঢেউ আসছে, বাট দ্যাট ওয়াজ ভেরি এফিশিয়েন্ট। আমরাও এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস না, এই যে আমরা একটা অনেকটা একটা কি চ্যালেঞ্জ বলবো, বাংলাটাকে চ্যালেঞ্জ, বাংলা চ্যালেঞ্জ সম্বন্ধে রাজনৈতিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, এটা ইন্টারনাল ফ্যাক্টর, বাইরের ফ্যাক্টর আছে, তাই না? ট্রেড, ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেগুলোকে আমরা মোকাবিলা করতে সক্ষম হবে। আমাদের মন্ত্রীর হবে হয়েছে, তাই না? সেইগুলোকে একটু দেখবে যে কুইক কারেক্ট করতে চেষ্টা করি এবং বলছি আমরা করবো, প্রোভাইডেড ইউ সেই ছাত্রদের ব্যাপারে আমি বলি, ফার্স্ট অ্যান্ড ফরমাল তোমরা আন্দোলন করেছো, সেটা আন্দোলন আমি বাংলাদেশ ছাত্র থাকতো, আন্দোলনে আমরা ধরে নিয়ে গেছি অনেক, কিন্তু পড়াশোনাটা একটু করেছিলাম, পড়াশোনা করার পরে একটু রেজাল্ট ভালো ভালো হয়েছে, চাকরি বাকরি। প্লিজ ডিভোট ইউর অ্যাটেনশন টু ইউর স্টাডি, এবং এটা সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। টাকা পয়সা থাকলে তোমাদের কোটি টাকা রাস্তাতে ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, ওটা টাকা পয়সা নিয়ে নিতে পারে, বাড়ি ঘরে তো আমি জানি একজন দেখো কি 20 টাকা কয়টা কি ফ্ল্যাট, ওর ফ্ল্যাট থাকবে কিনা সন্দেহ, সরকার নিয়ে নেয়, কিন্তু ইনভেস্টমেন্ট তোমার যে শিক্ষা নিয়ে নিতে পারবে না, ইউর স্কিল, ইউর এডুকেশন, নলেজ, which is knowledge, power, সেটাকে নিতে পারবে ডিমান্ড, এবং তোমাদের ভবিষ্যতে আর একটা শর্টকাট ইন লাইফ, কাকে ধাক্কা টাক্কা মারে এর উপরে চলবে, সব একটু কষ্ট করি, সেটা নিজের যোগ্যতা, অপরের যোগ্যতা যদি করতে চাই শর্টকাট 1 লাখে উঠে দিতে পারে, সেটাও বাংলাদেশে আমাদের করেছি, সম্ভাবনা আছে। মনে করি সবাই মিলে আমরা যত দ্রুত বাংলাদেশকে বিশেষ যাতায়াত এবং বিশেষ সাধারণ মানুষের একটা মঙ্গল ওয়েলফেয়ার ওরিয়েন্টেড স্টেট যদি আমরা করতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড়